হ্যালো গাইস, ফিকশন দর্পণে স্বাগত। একদম ঠিক শুনেছ, ফিকশন দর্পণ। তালিয়া টেলসকে বিদায় দিয়েছি। তোমরা জানো হয়তো চ্যানেলটি নিয়ে যাত্রা শুরু করেছিলাম 2021 সালের জুলাই মাসে। এই ভিডিওটি তৈরি করে রেখেছিলাম 2021 সালের ডিসেম্বর মাসে, কিন্তু নানা কারণে আসলে আপলোড দেওয়া হয়ে ওঠেনি। এমনটাও ভাবছিলাম যে এই চ্যানেলে আর কন্টিনিউ করব না, কিন্তু নানা ভাবনা চিন্তা শেষে শেষমেশ আবার সিদ্ধান্ত নিলাম এটাতেই কন্টিনিউ করার। তো সামনের এই অংশটা একটু পরিমার্জন করে বাকিটা 2021 সালের ভিডিওই রেখে দিয়েছি। অনেক লম্বা একটা বিরতির পর তোমাদের মাঝে ফিরে এসেছি নতুন রূপে, নতুন নামে, কিন্তু পুরনো কাহিনী নিয়ে। কাহিনী পুরনো, কিন্তু আছে অনেক নতুনত্ব। সত্যি বলতে প্রথম ভিডিও হিসেবে ভিডিওটি যথোপযুক্তভাবে উপস্থাপন করা হয়ে ওঠেনি, তাই তোমাদের জন্য ভিডিওটি নিয়ে পুনরায় উপস্থিত হয়েছি। আর যারা এইসব ভুল ত্রুটি উপেক্ষা করে এতদিন পাশে ছিলে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলছে করোনা মহামারী, তাই আসলে মহামারীকালে মহামারী নিয়ে রচিত কোরিয়ান ড্রামা কিংডম নিয়ে হাজির হওয়া। বুঝতেই পারছো, ড্রামার নাম যেহেতু কিংডম, তাই অবশ্যই এতে রাজা, রানী ও রাজ্যের সাথে রয়েছে জঘন্য রাজনীতির ওতপ্রোত সম্পর্ক। তাই এটি পলিটিক্যাল এবং থ্রিলার জনরের অন্তর্ভুক্ত। কিন্তু এই ড্রামাটিকে বিশেষায়িত করে এক ভয়ঙ্কর মহামারী, যেই মহামারীর কারণে এই সিরিজটি হরর জনরের অন্তর্ভুক্ত। ছোট্ট একটা ফ্যাক্ট, এটি নেটফ্লিক্সের প্রথম কোরিয়ান সিরিজ এবং এই চ্যানেলেও প্রথম এক্সপ্লেনেশন ভিডিওর জন্য একেই বেছে নিয়েছি। সিরিজটি প্রথম সম্প্রচার হয় 25 জানুয়ারি 2019 সালে। তারা বোধহয় বুঝে গিয়েছিল সে বছরই মহামারী করোনা তার তাণ্ডব শুরু করে আমাদেরও কিংডমের মতো পরিস্থিতিতে ফেলে দেবে। এনিওয়ে, এই সিরিজটি কিংডম অফ দ্য গডস নামক ওয়েব কমিক সিরিজের উপর ভিত্তি করে নির্মিত। এর আইএমডিবি রেটিং 8.4 আউট অফ 10 এবং 96% গুগল ইউজার সিরিজটি পছন্দ করেছে। অবশ্যই পছন্দ করার মতোই একটা সিরিজ। সত্যি বলতে সিরিজটি দেখার আগে একদম ভাবতেই পারিনি যে সিরিজটি এত ভালো লেগে যাবে। এটি নিঃসন্দেহে বিঞ্জ ওয়ার্থি একটি সিরিজ। সিরিজটি মধ্যযুগীয় সময়কালকে নির্দেশ করে, ইতিহাসে যা জোসন হিসেবে পরিচিত। তাই সিরিজটি পিরিয়ড ড্রামার অন্তর্ভুক্তও বটে। বর্তমানে যা কোরিয়া, তাই ছিল মধ্যযুগে জোসন। আজ যা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল নাম লাভ করেছে মধ্যযুগে, তাই ছিল জোসন ডাইনাস্টির রাজধানী হানয়াং, এবং হানয়াংয়ের দুর্গের ভেতর ছিল রাজা ও রাজপরিবারের বসবাস। সিরিজটির সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়াল ইফেক্টস এতটাই মনোমুগ্ধকর এবং কুশীলবদের অভিনয় এতটাই বাস্তবিক, যেন মনে হচ্ছিল জোসন এরাতেই পৌঁছে গেছি। মূল কাহিনীতে প্রবেশের আগে চলো একটু পরিচিতি পর্ব শেষ করে নিই। প্রথমে বলতে হয় আমাদের প্রধান চরিত্র ক্রাউন প্রিন্স লি চাং এর কথা। ক্রাউন প্রিন্স অর্থাৎ যুবরাজ লি চাং রাজার কনকিউবাইনের সন্তান। এ কারণে সেকেন্ড কুইন চো অর্থাৎ বর্তমান রানী যখন অন্তঃসত্ত্বা, যুবরাজ হিসেবে তার ভিত অনেকটাই নড়বড়ে। তাকে যুবরাজ পদ থেকে সরিয়ে ক্ষমতা দখল করতে চায় চিফ স্টেট কাউন্সিলর চো হাকজু, যাকে আমি বলে থাকি, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, চো বদমাস। চলো চো বদমাস ও তার পরিবার সম্পর্কে একটু জেনে নিই। স্টেট কাউন্সিলর পদ ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় হলো চো বদমাস হেয়ঞ্চ গোষ্ঠীর মাথা। তাই তার ক্ষমতা আরও বৃদ্ধি করতে নিজের কন্যাকে রানীর আসনে বসায় চো হাকজু। তার ছেলে চো বিয়ম ইল হলো রয়্যাল আর্মির দুর্ধর্ষ কমান্ডার। চো হাকজু এবং তার দুই সন্তানই জোচ্চুরিতে দক্ষ এবং ক্ষমতার ভক্ষক। এই ক্ল্যানের আরেকজন সদস্য হলো চো বিয়ম পাল, সম্পর্কে চো হাকজু তার চাচা। লি ক্ল্যান অর্থাৎ রাজ পরিবারের পর হেয়ঞ্চ ক্ল্যানের ক্ষমতা সবচেয়ে বেশি, তবে প্রকৃতপক্ষে হেয়ঞ্চ ক্ল্যান লিদের ওপরও আধিপত্য বিস্তার করে আছে। এবার আসি আমাদের ফিমেল লিড সিওবি প্রসঙ্গে। সিওবি ফিজিশিয়ান লি সাং হুইয়ের তত্ত্বাবধানে ডংনে শহরের দূরপ্রান্তে জিওলহুন ক্লিনিকে মুমূর্ষুদের সেবা দিয়ে থাকে। তবে প্রথম সাক্ষাতেই রেষারেষির সম্পর্ক গড়ে তোলে ইয়ংশিন নামের এক রহস্যময় মানবের সাথে। তাহলে চলো এবার মূল কাহিনীতে প্রবেশ করা যাক। কাহিনী শুরু হয় জোসনের হানিয়াং থেকে, যেখানে দুজন ব্যক্তিকে দ্রুত রাজার প্রাসাদের দিকে পদার্পণ করতে দেখা যায়। এরা হলো ফিজিশিয়ান লি সাং হুই ও তার সাগরেদ দানি। ভেতরে যাওয়ার পূর্বে ফিজিশিয়ান লি দানিকে রাজার বেড চেম্বারের দিকে তাকাতে সাবধান করে দেয়। তৎক্ষণাৎ সম্মতি জানালেও ভেতরে গিয়ে দানির অবস্থা দ্বারায় কিউরিওসিটি কিল দ্য ক্যাট। বেচারা দানি। সিন শিফট হয় একটি নোটিশের উপর, যাতে লেখা হয়েছিল রাজার মৃত্যু হয়েছে, তাই নতুন দিগন্তের সূচনা ঘটবে।
এই বিদ্রোহমূলক নোটিশটি পড়ে বিয়ম ইল নোটিশের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং তাদের পরিবারগুলোকেও হত্যা করার আদেশ দেয় এবং কর্তব্যরত সৈনিক যারা নোটিশ লাগানোর সময় বেখেয়ালিপনায় কাটিয়েছে তাদের জন্য একই শাস্তি। সাথে সাথেই দুজন সৈনিকের ধর থেকে মুন্ড আলাদা করে দেওয়া হয় এবং কনফুশিয়ান স্কলারদের বন্দী করা হয় এই হিসেবে, কারণ সে সময় সাক্ষরতা সম্ভ্রান্ত পরিবারগুলো এবং স্কলারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। চৈনিক দার্শনিক কনফুসিয়াসের প্রবর্তিত পন্থায় পরিচালিত শিক্ষা পাশাপাশি জীবন ব্যবস্থায় দীক্ষিত হয় বলে তাদেরকে কনফুসিয়ান স্কলার বলা হয়। রয়্যাল ইনভেস্টিগেশন ব্যুরো কর্তৃক গ্রেফতারকৃত এই স্কলারদের উপর চলতে থাকে পাশবিক নির্যাতন রাজদ্রোহের স্বীকারোক্তি পেতে। এতে একজন স্কলার হেয়ন চোকলানকে তিরস্কার এবং রাজার রাজ্য শাসন নিয়ে বিরূপ মন্তব্য করলে অন্ধকার কোণ থেকে বেরিয়ে আসে চো বদমাস, যে তাদেরকে যুবরাজ লি চাংয়ের সাথে মিলে রাজদ্রোহের জন্য অভিযুক্ত করে। আর দেখা পেয়ে যায় যুবরাজ লি চাংয়ের, যে রানীর প্রাসাদের সামনে বসে অপেক্ষা করছিল। অবশেষে মহারানী দর্শন দিলেন। যুবরাজের বাবা অর্থাৎ রাজা 10 দিন যাবৎ অসুস্থ, কিন্তু তাকে রানী ও তার বাবা চো হাগজু ছাড়া কেউ দেখেনি। তাই চাং তার সৎমা অর্থাৎ রানীর কাছে এসেছে রাজার প্রাসাদে যাওয়ার অনুমতি চাইতে। তখন রানী বলল, মহারাজ গুটি বসন্তে আক্রান্ত, তাই রাজপরিবারের একজন বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে রানী সে অনুমতি দিতে পারে না, কারণ রাজার সেবা করতে গিয়ে যুবরাজ অসুস্থ হয়ে পড়লে এই রাজ্যের ভার কে বহন করবে। রানী প্রস্থানের জন্য পা বাড়ালে যুবরাজ তার বাবার প্রাণ নিয়ে সংশয় প্রকাশ করে। এতে রানী তেলে বেগুনে জ্বলে ওঠে, যুবরাজকে তিরস্কার করে বলল, তার ঘৃণার এমন বহিঃপ্রকাশ কি শুধু রানীর জন্য নাকি তার অনাগত সন্তানের জন্য? যুবরাজ কিছু বলে ওঠার আগেই রানী তাকে বিদায় হতে বলল। রানীর মহল থেকে বের হয়ে যুবরাজ ঠিক করলো রাজার প্রাসাদে যাবে, কিন্তু তার পরিচারকরা রানীর আদেশ মান্য করে তাকে বাধা দিল। বুঝতেই পারছো চোকলানের প্রভাব কতটা বেশি যে যুবরাজ হয়েও চাংকে হেয়ন চোকলানের সিদ্ধান্ত গ্রাহ্য করে চলতে হচ্ছে। রাগান্বিত যুবরাজকে পরবর্তীতে তার স্টাডি রুমে বসে পড়তে দেখা যায়, যেখানে আবির্ভাব ঘটে মুইয়ংয়ের। মুইয়ং যুবরাজের পার্সোনাল বডিগার্ড এবং বিশ্বস্ত সহচর। রানীর ওপর যুবরাজ খুবই ক্ষুব্ধ। যুবরাজের অবস্থা দেখে মুইয়ং তা সহজেই বুঝতে পারে, তবে যুবরাজ তাকে কাজ দিলে মুইয়ং ইনতি বিনতি শুরু করে। তাই যুবরাজও তাকে ব্ল্যাকমেইল করে তার থালা থেকে খাবার চুরি নিয়ে। সে সময় ছোটখাটো অপরাধেরও বেশ বড় শাস্তি দেওয়া হতো, আর মুইয়ং তো যুবরাজের থালায় হাত দিয়েছে, তাই নিঃসন্দেহে এর শাস্তি বেশ ভয়ঙ্কর। এতে তার পরিবার অর্থাৎ তার ওয়াইফকেও সহ্য করতে হবে অনেক কিছু। তাছাড়া যুবরাজ তাকে বিফ প্যানকেকের লোভও দেখালো। ব্যাস, না চাইতেও মুইয়ং রাজি হয়ে গেল। কিছুক্ষণ পর যুবরাজ চুপি চুপি রাজার প্রাসাদে ঢুকে পড়ে, আর ভৃত্যদের মুখে শোনা যায় রাজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই কারো পদশব্দে যুবরাজ হল থেকে রুমে ঢুকে পড়ে, আর এক ভয়ঙ্কর ছায়ার আবির্ভাব ঘটে, যার সাথে বিশ্রী দুর্গন্ধও পাওয়া যাচ্ছিল। আর কিছু বুঝে ওঠার আগেই সেই ছায়া অন্ধকারে মিলিয়ে যায়। অবস্থা বুঝতে দরজা খুলতেই ওপাশে ছিল বিয়ম ইল। বিয়ম ইল তার এখানে আসার কারণ জানতে চাইলে যুবরাজ দানব তথা ছায়াটির কথা বলল, যা বিয়ম ইল স্বাভাবিকভাবেই আমলে নেয় না। যুবরাজ তার বাবার কথা জানতে চাইলে বিয়ম ইল তাচ্ছিল্য ভরে বলল, রাজা ঠিক আছেন, আপনি আসতে পারেন। যুবরাজ কোনোভাবেই চোদের বিশ্বাস করতে পারে না, তাই লি চাংকে নিজ থেকেই সত্যটা বের করতে হবে। তাই সে হাঁটতে শুরু করলো, আর বিয়ম ইল তার কাঁধে তলোয়ার টেনে বাধা দিল। চটে গিয়ে যুবরাজ তার এই দুঃসাহসের কারণ জানতে চাইলে বিয়ম ইল জানালো, এ রানীর আদেশ। ক্ষিপ্ত কণ্ঠে যুবরাজ বলল, এমন আদেশ যা রয়্যাল আর্মির হাতে শাহী রক্ত ঝরাতে পারে? তাহলে যা খুশি করো বলে রাজার বেড চেম্বারের দরজা খুলল যুবরাজ। কিন্তু সেখানে বসেছিল চো হাগজু। যুবরাজ তাকে তার বাবার স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করে এবং প্রাসাদে থাকা সে দানব সম্পর্কে অবগত করায়। এতে চো বদমাস ইশারা ইঙ্গিতে তাকে এই ক্ষমতালোভী দানব আখ্যা দিয়ে রাজদ্রোহের শাস্তির জন্য প্রস্তুত থাকতে বলে। বদমাস আরো বলল, যুবরাজ চাইলে এখানে অপেক্ষা করতে পারে। মহারাজ ফিরে আসছেন না, কারণ তিনি সুস্থতা বোধ করায় রানীর প্রাসাদে গিয়েছেন। এরপর চো বদমাস প্রস্থান করে। বিয়ম ইল যুবরাজকে কথা শোনাতে ভুলল না যুবরাজ ফিরে যাওয়ার সময়। ফিরে গিয়ে যুবরাজ মুইয়ং এর সাথে দেখা করে, যে যুবরাজের নির্দেশে রয়্যাল ইনফার্মারি জার্নাল নিয়ে এসেছিল। এই জার্নালে দৈনন্দিন ইনফার্মারি সম্বন্ধীয় তথ্য নথি করা হয়। তাই গত 10 দিনে কোনো কিছু নথি হয়নি বলে যুবরাজ অবাক হয়ে যায়, কারণ জার্নালটিতে রাজার অসুস্থতা সম্পর্কে লেখা হয়েছিল এই রোগের কোনো প্রতিকার নাও থাকতে পারে। এই বিষয়ে আরও জানতে যুবরাজ পরের পৃষ্ঠা উল্টাতেই সবগুলো পাতা খালি ছিল।
তখন মুইয়ং যুবরাজকে লি সাংহুই সম্পর্কে জিজ্ঞেস করলে যুবরাজ জানালো তিনি 3 বছর আগ অব্দিও রয়্যাল ইনফার্মারিতে ফিজিশিয়ান হিসেবে কাজ করেছেন এবং মুইয়ংয়ের তার সম্পর্কে জানতে চাওয়ার কারণ জার্নালে লাস্ট এন্ট্রি ফিজিশিয়ান লিয়েরই ছিল। যুবরাজের কাছে সব কেমন হজবরল মনে হচ্ছিল, তাই গোপনে মুইয়ংকে সাথে নিয়ে ছদ্মবেশ ধরে সত্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নেয় যুবরাজ। এরই সূত্র ধরে যুবরাজ ও মুইয়ংকে পার্ক জিয়ংইয়ং এর খোঁজ করতে দেখা যায়, যে রয়্যাল ইনফার্মারির একজন বেয়ারা। পার্ক জানায় ফিজিশিয়ান লি ইতিমধ্যে ফিরে গেছেন কারণ তার সাথে যে ছেলেটি এসেছিল সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। যুবরাজ রোগের লক্ষণ সম্পর্কে জানতে চাইলে পার্ক জানালো এ কোনো রোগ নয়, বরং তার সমস্ত শরীরে ক্ষতচিহ্ন ছিল, যেন কোনো অতিকায় দানব তাকে কামড়েছে। এর মধ্যে হানিয়াংয়ে মন্ত্রিসভায় বদমাশ হেড স্কলার কিম সাং এর ঘাড় চেপে ধরে, কারণ তিনি যুবরাজ ও স্কলারদের পক্ষে কথা বলছিলেন। এভাবে হুঙ্কার দিয়ে বদমাশ ঘোষণা করে দিল যুবরাজ লি চাংই দেশদ্রোহী, যাকে তৎক্ষণাৎ বন্দী করার আদেশ দিল চো হাকচু। আদেশ অনুযায়ী যুবরাজের প্রাসাদে হানা দেয় বিয়ম ইল, কিন্তু নিরুদ্দেশ যুবরাজকে বন্দী করতে ব্যর্থ হয়ে তার পরিচারককে হত্যা করে দুর্ধর্ষ বিয়ম ইল। পরবর্তীতে চোয়ের সামনে আধপড়া পার্ক জিয়ংইয়ংকে দেখা যায়, যার থেকে তারা যুবরাজের সন্ধান বের করে নিয়েছে। তখন চো বদমাশ বিয়ম ইলকে বলে যুবরাজকে তার সামনে হাজির করতে জীবিত অথবা মৃত। প্রথমে 10 জন অশ্বারোহীর একটা দল এবং তাদের পেছনে 50 জন স্কিল্ড সৈনিক পাঠানো হয় যুবরাজকে বন্দী করতে ডংনের পথে। কারণ এখনো যুবরাজ হানিয়াংয়ে ফেরেনি, তার মানে গোপন তথ্য অনুযায়ী যুবরাজ ফিজিশিয়ান লির সাথে দেখা করতেই বেরিয়েছে। ঠিক এমনটাই ছিল পার্কের সাথে সাক্ষাৎকারের পর হানিয়াংয়ে ফেরার পথে যুবরাজ ডংনেতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেন ফিজিশিয়ান লির সাথে দেখা করে তার বাবার প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারে। যার কারণ যুবরাজই প্রকৃত দেশদ্রোহী। যা শুনে অবাক মুইয়ং জানতে চায় রাজার পর ক্ষমতা যখন তারই হবে তবে তার দেশদ্রোহ করার কি প্রয়োজন ছিল। উত্তরে যুবরাজ জানালো রানীর গর্ভের সন্তান যদি পুত্র হয় তবে যুবরাজের প্রাণের শঙ্কা আছে, কারণ তার গর্ভধারিণী একজন কনকিউবাইন। জোসন এড়াতে একজন রানীর পাশাপাশি রাজার কয়েকজন কনকিউবাইন থাকতো। স্বাভাবিকভাবেই রানীর গর্ভের প্রথম পুত্র সন্তানই সিংহাসনে আরোহণের জন্য প্রথম ব্যক্তি হিসেবে প্রযোজ্য। তবে লি চাংই রাজার একমাত্র সন্তান বলে এখন পর্যন্ত সে যুবরাজ পদে নিযুক্ত আছে, কিন্তু রাজার জীবদ্দশায় চো কন্যা অর্থাৎ রানীর পুত্র সন্তান হলে চাংয়ের কাছ থেকে তার যুবরাজ পদ ছিনিয়ে নেওয়া হবে। অর্থাৎ বৈধ সন্তান হিসেবে রানীর সন্তানকে যুবরাজ পদে নিযুক্ত করতে হলে লি চাংকে পদচ্যুত করতে হবে, আর এতে লি চাংয়ের প্রাণনাশেরও শঙ্কা আছে। চাং ও তার সাথীদের ধারণা রাজার মৃত্যু হয়েছে এবং চোখলান তা গোপন করছে, যার কারণ অসুস্থ রাজাকে রানী ও তার বাবা ছাড়া কেউই দেখেনি। রাজার মৃত্যু যদি সত্যিই হয়ে থাকে তবে লি চাং এখন আর যুবরাজ নেই, ন্যায়সঙ্গতভাবেই সে এখন দেশের রাজা। তাই যুবরাজ হয়েও লি চাং বিদ্রোহ চুক্তি স্বাক্ষর করে তার প্রাণ রক্ষার্থে ও ন্যায্য অধিকারে রাজা হয়ে রাজ্যকে চোখলানের দাসত্ব থেকে মুক্ত করতে। এ কারণে তার সমর্থকরা রাজধানী জুড়ে সেই নোটিশটির প্রচারণা করে। মধ্যপথে আর কালক্ষেপণ না করে যুবরাজ মুইয়ং সহ অশ্ব নিয়ে ধাবিত হয় ডংনের উদ্দেশ্যে, যেখানে ডংনের জিউলহুনে একজন রোগী খাবার না খেয়েই শুয়ে পড়ে। সিওবি সুস্থতার জন্য রোগীটিকে খাবার খেয়ে নেওয়ার পরামর্শ দিল, যা শুনে সেখানে বসে থাকা ইয়ংশিন তাচ্ছিল্য করে বলল, তুমি এগুলোকে খাবার বলো? রোগ মুক্তির আগেই লোকগুলো না খেয়ে মারা যাবে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর ফিজিশিয়ান লি জিউলহুনে ফিরে আসে, যাকে সবাই স্বাগত জানায় এবং দানি কোথায় ও তার বাক্সে কি আছে জানতে চায়। তারা ভেবেছিল যেমনটা কথা ছিল সরকার হয়তো তাদের জন্য চাল পাঠিয়েছে, কিন্তু ফিজিশিয়ান লি শুধু অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিতে বলে সেখান থেকে প্রস্থান করেন। উৎসুক জনতা কৌতূহল মেটাতে বাক্সটি খুলেই হতভম্ব হয়ে যায়, কারণ ভেতরে ছিল দানির ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ। এ দৃশ্য দেখে সিওবি দৌড়ে গিয়ে ফিজিশিয়ান লির কাছে জানতে চাইল হানিয়াংয়ে কি ঘটেছে, কিন্তু লিয়ের কাছে তার কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। পরবর্তী সময়টুকু ফিজিশিয়ান লি তার নথিপত্র ঘাটাঘাটি নিয়ে ব্যস্ত থাকেন। এর মধ্যে সিওবি ঔষধি খুঁজে জিউলহুনে প্রবেশ করে দেখতে পায় রোগীরা গোগ্রাসে খাবার খাচ্ছে, আর সে খাবারের ব্যবস্থা করেছিল ইয়ংশিন। এই অসময়ে সে মাংস কোথায় পেল জানতে চাইল সিওবি। ইয়ংশিন বলল সে হরিণ শিকার করেছে, কিন্তু কিছুক্ষণ পর সিওবি বুঝে গেল এ তার সহকর্মী দানির দেহ, কারণ পেয়ালায় উঠে এসেছিল দানির তর্জনী।
যা সে বুঝতে পেরেছিল দানির তর্জনীতে থাকা দাগ দেখে। এতে সিওবি ইয়ংশিনকে টেনে হিঁচড়ে নিয়ে যায় তার এই জঘন্য কীর্তির জন্য। তবে প্রথমে ব্যাপারটা স্বীকার না করলেও পরবর্তীতে ইয়ংশিন দক্ষিণের লোকেদের উদাহরণ দিয়ে বলল, রাজ্যের সহায়তা বঞ্চিত সেই লোকগুলো প্রতিবেশীদের ফ্লেশ খেয়েই বেঁচেছিল। দেশের সাধারণ জনগোষ্ঠীর খাদ্যাভাব ও দুর্দশার চিত্র বারবারই প্রতিফলিত হচ্ছে। 3 বছর আগের যুদ্ধ এবং চৌকলানের দুর্নীতি যার মুখ্য কারণ। ইয়ংশিন ও সিওবির এই বাগবিতণ্ডার মাঝে রোগীরা সকলে এক এক করে শ্বাসরুদ্ধ হয়ে নিস্তেজ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই এই নিস্তেজ হওয়া লোকগুলো নড়েচড়ে উঠতে থাকে, যারা সেখানে উপস্থিত সিওবির সহকর্মীর উপর মারণ কামড় বসিয়েছিল রক্ত মাংসের টানে। বুঝতেই পারছো, এরা মানুষ খেকো দানব অর্থাৎ জম্বিতে পরিণত হয়েছে। এদের কোনো কিছুর চাহিদা থাক বা না থাক, রক্ত মাংসের চাহিদা আছে। কোনো অনুভূতি থাক বা না থাক, ক্ষুধা আছে, যে ক্ষুধা কোনোদিনও শেষ হবার নয়। মস্তিষ্ক ধ্বংস ছাড়া এদের সংহার অসম্ভব। আর এর সব থেকে অজ্ঞাত ইয়ংশিন, সিওবি, ফিজিশিয়ান লি গোঙানি এবং চিৎকারের শব্দ শুনতে পায় চারদিক থেকে। ইয়ংশিন এবং সিওবির অবস্থানরত কক্ষটির দরজার ফাঁক ফোকর চুয়ে ভেতরে ঢুকতে থাকে রক্তের স্রোত, কারণ শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর মহামারীর। এরই সাথে প্রথম পর্বটির ইতি ঘটে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানাবে। এখন তবে বিদায়।